আমার বাংলা আমরা থাকি, আমরা বিহারে থাকি না, উড়িষ্যা থাকি না। আমার বাংলায় কেন ঘটবে ঘটনা? সে কৈফিয়তকে দেবে, এই সরকার দেবে না, অন্য প্রশাসন দেবে। সে একটা সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বলা হয় ডাক্তার, উকিল, একটা আইটি সেক্টরে আইটিআই যারা পড়ুয়া, তারা আইএসআই যারা পড়ুয়া, এদেরই নিরাপত্তা সরকার দিতে পারে না। তাহলে মানুষের বাকি যে জনগণ আছে তাদের কি নিরাপত্তা দেবে? 8টার থেকে 10টার মধ্যে ঘটনা ঘটেছে, উনি সেটাকে ঘুরিয়ে 12:30 করে দিচ্ছেন। কী ধরনের নির্লজ্জ এবং মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী! সুবর্ণ বছর ছিল আমার ওর বাবার এবং আমার মেয়ের, কারণ নভেম্বরের এই 25 তারিখে আমার মেয়ের বিয়ে ছিল। আজকে সেই ছেলেটা কি আছে বলুন তো, কি আছে, কি নিয়ে বেঁচে আছে? এটা কাদের জন্য হয়েছে? সমস্তটাই এই তৃণমূল সরকারের জন্য হয়েছে। যে মেয়েরা বাইরে বেরোবে না, তা কি এটা সত্যিই তো তালিবান ফতোয়া জারি করে সবাইকে ঘরে রেখে দিন, সব মেয়েরা ঘরে বসে থাকুক। উনি যদি সুরক্ষা না দিতে পারেন, আর না হলে উনি পদত্যাগ করুন। এই সমস্ত মুখে বড় বড় কথা বলছেন, কিন্তু কাজের কাজ কি করছেন? কাজের কাজ কিচ্ছু করছেন না। আজকে সমস্ত জায়গায় বলেন অভয়া বিচার পাক, কিন্তু অভয়া বিচার যাতে না পায়, আদালত ওনারা কী করেন? আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের অ্যাডভোকেটরা আজকে সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার দিয়ে যাতে বিচার না আমরা পাই সেই ব্যবস্থা ওনারা ওখানে করেন। এখানে হাইকোর্টে করেন, লোয়ার কোর্টে করেন। সেটা কি আমরা দেখতে পাই না? আমাদের কি চোখ অন্ধ? ওনারা দেখতে পান না? ওনারা মুখে খালি বলেন আপনাদের প্রতি সহানুভূতিশীল আছে, এই সহানুভূতি এই সেই প্রকাশ করেন, শুধু মুখে বড় বড় কথা। আজকে সিবিআই ঠুটো জগন্নাথ বলে আজকে আমরা বিচার পাচ্ছি না। সিবিআই যদি ঠিকঠাক মতো কাজ করতো, অন্তত 50 জনকে গ্রেপ্তার করতে হবে এই বিষয়টা নিয়ে। দুর্গাপুর মেডিকেল কলেজে আরেকজন ডাক্তারি পড়ুয়া, তার উপরে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। যে আজ থেকে 1 বছর আগে আমাদের অভয়াকে একই রকম একটা ঘটনাতে ভয়াবহভাবে তাকে মেরে ফেলা হয়েছিল এবং আমরা তাকে হারিয়েছিলাম। তার বিচার আজ অবধি পায়নি। তার মধ্যেই দুর্গাপুর মেডিকেল কলেজে একটি মেয়েকে, ডাক্তারি পড়ুয়া, তাকে এভাবে ধর্ষণের ঘটনা ঘটে গেল। একটা সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বলা হয় ডাক্তার, উকিল, একটা আইটি সেক্টরে আইটিআই যারা পড়ুয়া, তারা আইএসআই যারা পড়ুয়া, এদেরই নিরাপত্তা সরকার দিতে পারে না। তাহলে মানুষের বাকি যে জনগণ আছে তাদের কি নিরাপত্তা দেবে সরকার? তো নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আমাদের পুলিশ মন্ত্রী সম্পূর্ণ 100% ব্যর্থ। তারপরেও তিনি উঁচু গলায় নানান রকম অজুহাত দেখিয়ে এসব এগুলোকে কভার আপ করার চেষ্টা করেন। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় দোষ। এবং প্রশ্রয় দেওয়া যে নীতি উনি নিয়ে চলছেন রাজ্যে, এই নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং এই যে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন তার দায় স্বীকার করে এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করা উচিত। এই আমাদের কিছুদিন আগে আমরা একটা দেখলাম সমীক্ষা করা হয়েছে, যেখানে সারা ভারতের মধ্যে নাকি পশ্চিমবঙ্গ তথা কলকাতা নাকি সবথেকে নিরাপদ জায়গা মেয়েদের জন্য। এই ব্যাপারে একটাই কথা বলবো, যারা এই সমস্ত রিপোর্ট তৈরি করেন তারা যে কোথায় বসে রিপোর্ট করেন, এই রিপোর্টের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ আছে। সারাক্ষণ আমি এই কথাটা বলে আসছি, এই রিপোর্টটা কিভাবে তারা তৈরি করেন? যারা একটা আরজিকর মতো জায়গায় সেফটি জোন, যেখানে 6 জন পুলিশকর্মী নিরাপত্তার জন্যে প্রতিটা গেটের সিকিউরিটি, সিসি ক্যামেরা ভর্তি, সেখানে আমার মেয়েকে হত্যা করা হয়েছিল। তারপরে সেফের সিটি যে ডাক্তার পরিষেবা দেওয়ার জন্য হসপিটালে গেছিলো তাকে মেরে ফেলা হলো। তারপরে সেফ কী করে থাকে পশ্চিমবঙ্গ? তারপরে ল কলেজ ঘটলো, এখানে ঘটলো। তারপরেও যদি এই সমস্ত সার্টিফিকেট পশ্চিমবঙ্গকে দেওয়া হয়, এই সমস্ত অপরাধকে তারা প্রশ্রয় দিচ্ছে। একটা মুখ্যমন্ত্রী এই যে ঘটনাটা ঘটে গেল দুর্গাপুরে, সেই বিষয়ে বলছেন যে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত স্টুডেন্টরা, বিশেষ করে মেয়েরা, গার্ল চাইল্ড বলছেন, তারা যে পড়তে আসে, তারা পড়তে এসে এখানে বিভিন্ন হোস্টেলে থাকছেন, সেখানে কলেজের হোস্টেলগুলো কেন সেখানে নজরদারি করছে না। এবং যদিও ঘটনাটাকে তিনি বলছেন নিন্দনীয় ঘটনা, আমি মোটেই সমর্থন করি না, কিন্তু তারপরেও তিনি বলছেন যে তারা রাত্রি 12:30টার পরে বা 12টার পরে তারা কেন বেরোবেন। 8টার থেকে 10টার মধ্যে ঘটনা ঘটেছে, উনি সেটাকে ঘুরিয়ে 12:30 করে দিচ্ছেন। কী ধরনের নির্লজ্জ এবং মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী! সবচেয়ে আগে সেটাই প্রমাণ হওয়া দরকার মানুষের কাছে। মানুষ এটা প্রমাণ করে এই সরকারকে বিতাড়ন করার যে পরিকল্পনা, সে এখনই মানুষ শুরু করুক। মানুষের এটা বোঝা উচিত। আমি আজকে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের নাম করে খেলা, মেলা, উৎসবে মানুষ মেতে এই সরকারের কিছু ভাতার বিনিময়ে এই সরকারের ক্ষমতায় রাখে। আজকে বুঝতে হবে শুধু ভাতা পেলে চলবে না, মানুষের নিজের পায়ে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতায় সরকার মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আজকে উন্নয়নের যে প্রশ্ন আসছে, উন্নয়নটা কী জিনিস? নিরাপত্তাটা মানুষের কী জিনিস? পুলিশ কি সবার ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেবে? পুলিশ তার নেটওয়ার্ক আছে, বিভিন্ন জায়গায় কে অপরাধ করছে, কোথায় অপরাধ তৈরি হচ্ছে, পুলিশ সেগুলো জোগাড় করে সেগুলো বন্ধ করে। আমি
তো যেটুকু আমার বয়স হয়েছে, যেটুকু পুলিশের কাজকর্ম সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, তারা তাই করে। তারা কারো বাড়িতে বাড়িতে গিয়ে নিরাপত্তা দেয় না, পুলিশের নিরাপত্তা দেওয়ার প্রয়োজনও পড়ে না। যারা অপরাধমূলক সমাজে একটা খুব নিম্ন শ্রেণীর কিছু লোক থাকে, যারা অপরাধ প্রবণ মনস্ক থাকে, তাদের যদি শাস্তি দেওয়া হয়, তারা যদি সাজা পায়, তারা যদি পুলিশের নজরে থাকে, অবশ্যই অপরাধের সংখ্যা কমে। কিন্তু পুলিশ সেটা করছে না। এই যে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, এরপরেই কিন্তু সিনিয়র তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি আরেকটা কথা বলছেন যে মানে এই একই কথা তিনি টেনে আনছেন, এই একই কথার জের টেনে এনে তিনি বলছেন যে এরকম পুলিশের পক্ষে, যেটা এক্ষুনি কাকু বললেন যে পুলিশের পক্ষে কিন্তু সম্ভব নয় যে প্রত্যেকের বাড়িতে বসে বসে পাহারা দেওয়া, এটা সম্ভব নয়। পুলিশের পক্ষে বাড়িতে পাহারা দেওয়া সম্ভব নয়, কিন্তু যেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেটা তার কলেজের থেকে সামান্য দূরে একটা জঙ্গল, সেখানে যে মদের আসর বসছে, জুয়ার ঠেক বসছে, সেটা কি পুলিশের জানা উচিত নয়? এবং সেটা যদি আমরা ছেড়েও দিই, আজকে আমাদের অভয়াকে ধর্ষিতা হতে হয়েছিল বা খুন হতে হয়েছিল তার নিজের হোস্টেলের মধ্যে, মানে নিজের মানে তার কলেজের মধ্যে লেকচার রুমে তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, যেটা একটা হাই সিকিউরিটি জোন। তাহলে এর কি উত্তর দিতে পারেন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী? আপনার কাছে কোনো উত্তর আছে? পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। মিথ্যা দিয়ে ওনার জীবনটা ভরা, মিথ্যা ছাড়া সত্যি উনি জানেন না। চুরি করতে করতে কিছুই আর বাকি নেই, সমস্ত চুরি হয়ে গেছে। তারপরে বলবো কি, এই যে মেডিকেল কলেজ, ল কলেজ, এই যে বিভিন্ন বড় বড় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে মদের জুয়ার ঠেক যে বসে, এটা আমাদের মাননীয়া জানেন। আর পুলিশ সেখানে মদত দেয়, পুলিশ মাঝে মাঝে সেখানে বসেও তাদের সামনে একসঙ্গে আসর বসায়। সমস্ত হসপিটালগুলোতে, শুধু একটাতে নয়। সেখানে বাইরে বেরোলে নিরাপদ থাকবে। আমার মেয়ে তো বাইরে বেরোয়নি, আমার মেয়েকে সেমিনার হলে খুন করা হয়েছিল। আর যদিও বা সে যদি কোনো অপরাধ করে, আমরা তো ছিলাম মা বাবা, কতটা পাওয়ার তাকে, আমরা তো দিইনি কাউকে পাওয়ার। আমার মেয়েকে কেন মেরে ফেলা হলো, কি করেছিল সে, আর কারা মারলো, এই উত্তরটা এখনও আমি পাইনি। আজকে 1 বছর 2 মাস কোনো নিরাপত্তা নেই, কোনো সিকিউরিটি কিছুই নেই। এই যে আমাদের সামনে 2 জন পুলিশ বসিয়ে রাখা হয়েছে, আমাদের সিকিউরিটি দিয়ে কি হবে? আমার মেয়েটা যেখানে অন ডিউটি অবস্থায় মারা গেল, আজকে কি আমাদের এখন 2025 সালটা আমাদের জীবনে সবথেকে সুবর্ণ বছর ছিল আমার ওর বাবার এবং আমার মেয়ের। কারণ নভেম্বরের এই 25 তারিখে আমার মেয়ের বিয়ে ছিল। আজকে সেই ছেলেটা কি আছে বলুন তো, কি আছে, কি নিয়ে বেঁচে আছে? এটা কাদের জন্য হয়েছে? সমস্তটাই এই তৃণমূল সরকারের জন্য হয়েছে। এরা সবসময় বিরোধী পক্ষ বলুন, শূন্য পক্ষ বলুন, আর যারা রুলিং পার্টিতে আছে, সবাই এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। নিজের কাজটা কোনো সময় ঠিক করে করে না কেউ, আর কেউ করে না বলেই আজকে এই সমাজটা অধঃপতনে চলে গেছে। সমাজে নেই, কেউ নিরাপদ নেই, এটা মানুষকেই বুঝতে হবে, মানুষকে পথে নামতে হবে। আর সহ্য করা যাবে না, মানে আমরা জলের নিচে ডুবে গেছি। চাকরি দেখুন, স্কুলগুলো সব ছাত্র নেই, স্টুডেন্ট নেই, সেখানে পড়াশোনা নেই। তারপরে যারা চাকরিতে, যারা যোগ্য অযোগ্য লিস্ট বার করা হয়েছে, আমাদের শিক্ষা দপ্তর থেকেই সেটা করা হয়েছে। তারপরেও সেই শিক্ষা দপ্তর, সেই মুখ্যমন্ত্রী, সব কিছুই সমানে বহাল রয়েছে। এটা কি করে সম্ভব? মুখ্যমন্ত্রী বলছেন, এই যে তিনি যে বলেছেন যে রাত্রি 12:30টার পরে বেরোনো উচিত হয়নি বা ইত্যাদি যে কথাগুলো তিনি বলেছেন, যেটা নিয়ে এখন সারা মানে বাংলা বা মানে সোশ্যাল মিডিয়া থেকে, রাজনৈতিক মহল থেকে সবাই তোলপাড় করে ফেলছে যে মেয়েরা রাত্রি 12:30টার পর বেরোতে পারবে না, এ কেমন তালিবানি ফতোয়া। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে তার কথাটাকে, মানে কথাগুলোকে নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলছেন যে তার নাকি যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আউট অফ কনটেক্সট তার কথাগুলো নেওয়া হয়েছে। অন্যরা যারা বলে তাদের কাছে নাকি কোয়েশ্চেন নিয়ে সেট আপ করা থাকে, তারা তার উত্তর দেন এবং উনি সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেন। কোনো ভুল বলা হয়নি, উনি সবসময় এগুলো বলে থাকেন। আমার মেয়ের যখন মৃত্যু হয়েছিল, তখন আমি কালকেই দেখলাম যে উনি তখনই বলেছিলেন যে মেয়েটা তো একটা অবধি বন্ধুবান্ধবদের সাথে খাবার খেয়েছে, তারপরে বাবা মা কেন খবর নেয়নি? আমার মেয়েটা কি এইটুকুনি বাচ্চা নাকি? তার আন্ডারে 60টা পেশেন্ট ছিল ওখানে, সে পেশেন্টের সুরক্ষা দেবে, বাবা মা ফোন করে তার কি খবর নেবে? এই কথাটা উনি সবসময়ই বলে থাকেন যে মেয়েরা বাইরে বেরোবে না। তা কি এটা সত্যিই তো তালিবান ফতোয়া জারি করে সবাইকে ঘরে রেখে দিন, সব মেয়েরা ঘরে বসে থাকুক। উনি যদি সুরক্ষা না দিতে পারেন, আর না হলে উনি পদত্যাগ করুন। আমরা উন্নয়নশীল দেশে বাস করি,
সেখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে। আমি ডাক্তারি যে পরিষেবা সেটাই বলি, ছেলে মেয়ে একসঙ্গে। আমার মেয়ে যখন MBBS-এ ভর্তি হয়েছিল তখন মাত্র 17 বছর তার বয়স ছিল। তখন থেকে তখনের মানে পরিবেশটা আর এখনকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। কল্যাণীতেও পড়তো তখন, হোস্টেলটা ওরা থাকতো নিচে, ছেলেরা থাকতো উপরে। ছেলেদের হোস্টেল আলাদা বানানো হয়েছিল না, নতুন হয়েছিল কলেজটা। কই সেখানে তো আমি কোনো দিন এরকম দেখিনি। রাতে মেয়েরা ডিউটি করবে না, তাহলে যদি ডিউটি না করে মেয়েরা, নার্সিং স্টাফরা যদি রাতে ডিউটি না করে, হসপিটালগুলো চলবে? এগুলো তো একটা ভেবে, আমি যে একটা মুখ্যমন্ত্রী, আমি তো একটা ভেবে একটা কথা বলবো। উনি কিছুই ভেবে বলেন না, যা মুখে আসে তাই বলে দেন। একজন নির্লজ্জ মানে চোর মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, এটা আমাদের সব থেকে লজ্জার। এই যে নির্যাতিতা হয়েছে যে মেয়েটি, তার নাম আমরা মানে জানতে পেরেছি, মানে কিন্তু সেটা যেহেতু আমরা মিডিয়াতে প্রকাশ করতে পারবো না, তার জন্য তার নাম ঠিক অভয়ার মতো করে তার নাম রাখা হয়েছে অপরাজিতা। তো সেই অপরাজিতার বাবা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী একবারের জন্য ফোন করে তাকে কোনো রকম সান্ত্বনা বাক্য দেননি। এই কথা তিনি শুভেন্দু অধিকারীকেও বলেছেন এবং শুভেন্দু অধিকারী সেই বিষয়টাকে নিয়ে খুব দুঃখ করে মিডিয়ার সামনে বলেছেন যে মুখ্যমন্ত্রী এরম একটা মেয়ে নির্যাতিতা হলো, তার বাবাকে ফোন করেননি। আপনাদের সময় মুখ্যমন্ত্রীকে কি ফোন করে একটাও মানে আপনাদের সান্ত্বনাসূচক কথা বলেছিলেন? সান্ত্বনাসূচক কথা বলার থেকেও বড় কথা, উনি যতক্ষণ নির্দেশ না দিয়েছেন ততক্ষণ আমার মেয়ের মুখ আমরা দেখতে পাইনি। তো এই ঘটনা উনি ঘটিয়েছেন, উনি এবং সম্পূর্ণ পরিকল্পনা যে সেদিনের 9 আগস্টের পরিকল্পনা উনিই করেছিলেন। এতে আমাদের কোনো সন্দেহ নেই, ওনার উপরে সম্পূর্ণ আমাদের মানে আস্থা উঠে গেছে এবং পশ্চিমবঙ্গবাসীর আস্থা উঠে গেছে। ওনারা সবসময়, আজকে এই কথার পরিপ্রেক্ষিতে ওনাদের একজন মুখপাত্র বলেছে যে কেন মেয়েটাকে উড়িষ্যার থেকে এখানে পড়তে পাঠিয়েছিল, আবার এখন বলছে নিয়ে চলে যাবে। তার মানে কি, যদি নিয়ে যেতেও চায় তার মানে এরা বাধা সৃষ্টি করবে, আমি বুঝতেই পারছি। এখন মেয়েটাকে ওরা যেতেও দেবে না, হয়তো মেয়েটার লাইফটাই নষ্ট করার একটা চিন্তা ভাবনা এরা এখনই শুরু করে দিয়েছে। আমি তো চাইবো সম্পূর্ণভাবে যে মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে যাক ওরা উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যায় গিয়ে মেডিকেলে অন্য কলেজে ভর্তি করুক। কিন্তু এই রাজ্য সরকার সেই মানে যে সমস্ত কাগজপত্র লাগে সে দেবে কিনা সন্দেহ এখনই দেখা দিয়েছে। একটা প্রশ্ন করি কাকু, যে এই যে মেয়েটি আজকে উড়িষ্যা থেকে, একটা পাশের রাজ্য থেকে বিশ্বাস করে ভরসা করে আমাদের রাজ্যে পড়াশুনো করতে আসলো, সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে এরকম একটা জঘন্য ঘটনা ঘটে গেল এবং তারপরে আমাদের রাজ্যের যারা বড় বড় হোতা নেতা তারা বলছেন যে কেন এই মেয়েটা এই রাজ্যে আসলো এবং এসে কেন রাত্রিবেলায় তারা খেতে বেরোলো, এখানে কি পুলিশ সবসময় সিকিউরিটি দেবে কিনা। আমরা প্রথম থেকে জানি যে নিজের জিনিসের জানা সিকিউরিটি, পরের জিনিস হলে সেটাকে আরও অনেক বেশি করে সিকিউর রাখতে হয়। তাহলে সেটা কি রাজ্যের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল নয়? আজকে কি বার্তা উড়িষ্যা সরকারকে দিল পশ্চিমবঙ্গ, সেটা সবার আগে তো মুখ্যমন্ত্রী ভাবা উচিত। ওনারা দুঃখ প্রকাশ করছেন, আমরা এটাকে ঘৃণা করছি, এটাকে আমরা চেষ্টা করছি যাতে না ঘটে, এ সমস্ত মুখে বড় বড় কথা বলছেন, কিন্তু কাজের কাজ কি করছেন? কাজের কাজ কিচ্ছু করছেন না। আজকে সমস্ত জায়গায় বলেন অভয়া বিচার পাক, কিন্তু অভয়া বিচার যাতে না পায় আদালত ওনারা কী করেন আমাদের সামনে দাঁড়িয়ে, আমাদের অ্যাডভোকেটরা আজকে সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার দিয়ে যাতে বিচার না আমরা পাই সেই ব্যবস্থা ওনারা ওখানে করেন, এখানে হাইকোর্টে করেন, লোয়ার কোর্টে করেন। সেটা কি আমরা দেখতে পাই না? আমাদের কি চোখ অন্ধ? ওনারা দেখতে পান না? ওনারা মুখে খালি বলেন আপনাদের প্রতি সহানুভূতিশীল আছে, এই সহানুভূতি সেই প্রকাশ করেন, শুধু মুখে বড় বড় কথা, কাজের বেলায় কিছু নেই। কাজের বেলায় যাতে আমরা বিচার না পাই সেই ব্যবস্থাটা ওনারা কঠোরভাবে করে যাচ্ছেন। এই যে 1 বছর 2 মাস ধরে আমরা তো আদালতে যতদিন থেকে যাচ্ছি তখন থেকে দেখে যাচ্ছি ওনারা কঠোরভাবে এই জিনিসটা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে তিনি ভীষণভাবে বিজেপিকে নিশানা করছেন যে কেন্দ্রের উদাসীনতার জন্য হলো না। আর বলবে না, এই ছেলেটার কথা বলবে না, একবার জঘন্য। এ কিছু কি জানে দেশে শাসন করতে গেলে? সংবিধান এরা মানে কিচ্ছু মানে না, আজে বাজে কথা, যত সমস্ত কথা বলে। অপরাজিতা বিলে কী হবে? কেন দেশে কি আইন নেই? ধর্ষকের শাস্তির আইন দেশে নেই? আবার নতুন করে একটা বিল করতে হবে? এটা একটা অজুহাত সামনে খাড়া করে একটা মানুষকে ভুল বোঝানো। অপরাজিতা বিল কেন পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রপতিকে সই করে দিচ্ছেন না? অপরাজিতা বিল আসলে কি হবে? সব অপরাজিতা বিলে কি আছে যে সেখানে তথ্য প্রমাণ যারা লোপাট করলো তাদের কি শাস্তি হবে? নেই তো। তাহলে ওই বিল দিয়ে কি হবে? 36 ঘন্টা পরে ওই যে দুর্গাপুরের যেখানে ঘটনা ঘটেছে সেটা কর্ডন করা হয়েছে 36 ঘন্টা পরে, আর আমার মেয়েরা তো কর্ডন করাই হয়নি, এখনও সেমিনার রুমের মধ্যে কোনো কর্ডন নেই। তারপরে তো বলছি 11 ফুট 40 ফিটের যে ডিসি সেন্টার দাঁড়িয়ে তথ্য দেখাচ্ছে। এটা কী দেখাচ্ছে? এটা আজকে সিবিআই ঠুটো জগন্নাথ বলে আজকে আমরা বিচার পাচ্ছি না। সিবিআই যদি ঠিকঠাক মতো কাজ করতো অন্তত 50 জনকে গ্রেপ্তার করতে হবে এই বিষয়টা নিয়ে। আজকে শিয়ালদা কোর্টে রায় ভায়োলেন্স করে কলকাতা পুলিশ,
আজকে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়, যে সমস্ত রায় আছে কোনো মানে না এই প্রশাসন মানতে দেওয়া হয় না। উপর থেকে বলে আমাদের উপর মহলের বারণ আছে, যে কোনো কথা পুলিশকে কিছু বললেই আমার উপর মহলের কথা দেখে আমার উপরওয়ালা বারণ করেছে এই কাজটা করতে, একটা সব কিছুতে। কেন? একটা প্রশ্ন করতে চাই যে মানে যখনই আমাদের রাজ্যে কোনো একটা এরকম ধরনের ঘটনা ঘটে যায়, নিন্দনীয় ঘটনা ঘটে যায়, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যারা প্রশাসনিক প্রধানরা থাকেন বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন বিজেপি শাসিত অঞ্চলগুলোতে এইটা হচ্ছে সেটা হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, উন্নাও হাতরাস। আমার বাংলা আমরা থাকি, আমরা বিহারে থাকি না, উড়িষ্যায় থাকি না, আমার বাংলায় কেন ঘটবে ঘটনা? সে কৈফিয়তকে দেবে? এই সরকার দেবে না, অন্য প্রশাসন দেবে? সে এই সরকারের কাছে আমরা কৈফিয়ত চাইবো? এই সরকার কেন ক্ষমতায় থাকবে তারপরে অন্য রাজ্যকে দেখিয়ে দিয়ে? অস্বস্তিকর যে একটা বিষয়। প্রত্যেকটা একটা ঘটনা ঘটলে ওই কিছু ওনার যে সমস্ত ডিবেট অনুষ্ঠান এখন টিভিতে হয়, আমার তো মনে হয় কয়েকদিন বাদে টিভিতে বামসা ডাকতে হবে এদের থামানোর জন্যে। হাতরা উন্নাস এগুলো নিয়ে হয়, আমরা তো সেখানে যাই না, আমরা তো পশ্চিমবঙ্গেই বাস করি। আমাদের সুজলা সুফলা সেই পশ্চিমবঙ্গ এখন আর নেই, সব পাল্টে গেছে। আর এই আমাদের এই নেত্রী আর তার দলবল, তার কিছু গুন্ডা বাহিনী আর ওই পুলিশ তার দলদাস, তারা সব কিছু পাল্টে দিয়েছে। মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। খাবার থেকে সব থেকে বড় হচ্ছে নিরাপত্তা। আজকে একটা মেয়ে বাইরে, এই যে তুমি যেমন বাইরে এসেছো, তোমার মা বাবা বাড়িতে কি শান্তিতে আছে? কেউ শান্তিতে নেই। ছোট একটা বাচ্চা স্কুলে গেলেও তার মা যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ চিন্তায় থাকে যে সে ঠিকঠাক বাড়িতে আসবে তো। এই যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, ভীতির রাজনীতি, এর থেকে পরিত্রাণের রাস্তা হচ্ছে মানুষকে বুঝতে হবে। কেউ কোনো দল বুঝে দেবে না, মানুষকে এগিয়ে আসতে হবে। আর ধর্ষক মানে তাকে পিটিয়ে মেরে দাও, তাকে কোনো দিন ওই বসিয়ে আবার দুদিন পরে ছেড়ে দেবো, এ কী হয়েছে? 5 জনকে ধরেছে, কদিন থাকবে জেলে? এই যে মুখ্যমন্ত্রী মানে আজকে যে মেয়েটি আবার নতুন করে ধর্ষণের শিকার হলো, একজন মেডিকেল ছাত্রী, সে এসে জলেশ্বর থেকে, এবং তার জলেশ্বর যেহেতু উড়িষ্যায় অবস্থিত, সেখানে উড়িষ্যা সরকার কিন্তু বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছে যে উড়িষ্যার পুরীর সি বিচে 3টে মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছিল, তা নিয়ে কি উড়িষ্যার সরকার কোনো রকম মানে কাজ করেছে বা কোনো রকম সেক্ষেত্রে মানে পদক্ষেপ নিয়েছে? উপরন্তু যেগুলো বিজেপি শাসিত অঞ্চল, সেখানে যদি এরকম ধর্ষণের মতো ঘটনা ঘটে আর আদালতের যে নির্যাতিতা যাবে সেটুকু সময় দেওয়া হয় না, তার আগেই নাকি তাকে ধরে পুড়িয়ে মেরে ফেলা হয়। এবং আমরা সেখানে দাঁড়িয়ে একদম 2 দিনের মধ্যে চার্জশিট রেডি করে ফেলি এবং একদম কাজের কাজটা আমরাই শুধু করতে পারি, আমরা কোনো রকমভাবে রেয়াত করি না। আমার মেয়ের যে খুন ধর্ষণ হসপিটালে হয়েছিল, তারপরে অন্তত 200টা ঘটনা হয়েছে, কোনোটা কি বিচার হয়েছে? একটাও বিচার হয়নি। আমার মেয়ে যদি বিচার পেত অন্তত এতগুলো কমতো, এই যে দুর্ঘটনাগুলো একটু হলেও কমতো। মানে যেগুলো ঘটে সেগুলো কোনো বিচার হয় না। দিদির হাত মাথায় থাকে বলেই যারা এই যে দুর্নীতি করছে, যারা এই ধর্ষক, তারা পার পেয়ে যাচ্ছে। এই যে এত মদের লাইসেন্স দেওয়া হয়েছে, রাত্রে বাইরে বেরোবে না, তাহলে কি ওনার গুন্ডা বাহিনী মদ খেয়ে মাতলামো করে বেড়াবে? এটাই কি সমাজ? তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে তিনি তুলনা করছেন দেবী লক্ষ্মীর সঙ্গে, যে তার হাত মাথার ওপর যেন থাকে, কারণ তিনি নাকি সমৃদ্ধি, উন্নয়ন এই সমস্তর প্রতীক। আর বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বাম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে, এরা সবাই নাকি ডাকিনী যোগিনী। ওই নামটাই আমি মুখে নিই না। ওনাকে আমি যদি সামনে কোনো দিন দেখি তো জুতোটা মারবো ওনার মুখে। আর উনি কে লক্ষ্মী প্রমাণ করবেন? আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ডাকিনী, যোগিনী, দুর্নীতিবাজ, চোর, সত্যি কথা বলতে জানে না। কি আর বলবো, উনি হচ্ছে ডাকাতের রানী। লক্ষ্মী বললে লক্ষ্মী মানে চলে যাবে লক্ষ্মী বাড়ি থেকে। উনি সমস্ত কিছু চুরি করে কুক্ষিগত করেছেন। উনি হচ্ছে চোরেদের রানী, ডাকাতের রানী। একটা শেষ প্রশ্ন করব যে আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে রাত্রি 12:30টার পরে মেয়েদের বেরোনো উচিত নয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানে যে সমস্ত মেয়েরা ডাক্তার, যারা পুলিশ, যারা সাংবাদিক, তাদেরকে অনেক সময় রাত্রি 1:30, 2টোতেও বাড়িতে ফিরতে হয় তাদের কাজের জন্য, কারণ তারা একটা মানে এমার্জেন্সি সার্ভিসে কাজ করে। সেক্ষেত্রে তাদেরকে এইভাবে বন্ধনে আটকানো যায় না। সেখানে দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর জায়গায় এটা অন্য কেউ বলতেন, অন্য কোনো রাজনৈতিক নেতা বলতেন, তাহলে এতক্ষণে তো যারা সোকল্ড বুদ্ধিজীবী কোট আনকোট, তারা তো রাস্তায় মোমবাতি নিয়ে নেমে পড়তেন। কারা বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে, এটাই আমি আজকে পর্যন্ত বুঝতে পারলাম না। আমি তো সেই ছোটোবেলা থেকে দেখছি বুদ্ধিজীবীদের, তারা কি বুদ্ধিজীবী না অন্য কিছু, সেটা আমার পক্ষে একটু বোঝা মুশকিল হয়েছে। এখনও সেই জিনিসটা বুঝতে পারিনি। তারা কি বলতে চান আর কি বলেন
আর তার মধ্যে যে কী ব্যবধান সেটা তারাই নিজেরাই জানেন। সত্যিকারের বুদ্ধিজীবী কি আমাদের পশ্চিমবঙ্গে এখন আছেন? যারা আমাদের সমাজের উচ্চশিক্ষিত তারা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছেন। তারা কিছু নিজেদের স্বার্থের জন্যে চোখ বন্ধ করে, নাক বন্ধ করে, মুখ বন্ধ করে তারা আছেন। তাদের বুদ্ধিজীবী আমি বলতে পারবো না। এই যে বলা কথাটা সম্পূর্ণ মিথ্যে, এটা মেনে কেউ চলতে পারবে না। কারণ আমরা উন্নয়নশীল রাজ্যে বাস করি। এখন দেশের কোথাও নেই, তাহলে ওই তালিবানি ফতোয়াই জারি করতে হবে। তালিবানি ফতোয়া জারি করলে কেউ তো মানবে না, তখন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। এই দুটোই রাস্তা আছে। তালিবানি ফতোয়া জারি করে দিলে সব মেয়েরা ঘরে থাকবে, কেউ পড়াশোনা শিখবে না, সেই তালিবানদের মতো থাকবে। সেটা যখন কেউ মানবে না, তখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে, সবাই ঝাঁপিয়ে পড়বে। এই দুটোর একটাই রাস্তা আছে। আজ পর্যন্ত তিলোত্তমাকে নিয়ে কিন্তু মানুষের আবেগ শেষ হয়নি। তিলোত্তমা বা অভয়া আপনাদের মেয়ে, তাকে নিয়ে কিন্তু মানুষের আবেগ শেষ হয়নি। তারা বারবার সোশ্যাল মিডিয়াতে এটাই পোস্ট আসছে যে এখনও পর্যন্ত আমাদের অভয়া বোন বিচার পেল না, তার আগেই আরেক বোন এসে উপস্থিত হলো অপরাজিতা। আমরা আর কত দুর্ভোগ সহ্য করবে আমাদের মেয়েরা। আপনারা কি মানে এই মানে ঘটনা একেবারে আপনাদের সঙ্গে প্রায় মিলে যায়, আপনাদের জীবনের সঙ্গে মিলে যায়, যদিও অনেকটা তফাৎ আছে। আপনারা কি সাধারণ মানুষের জন্য কোনো বার্তা দিতে চান এরপরে? আমি মেয়েটার বাবার সঙ্গে কথা বলেছি। আজকে আমি যাদবপুরের মেয়েটা যে মারা গেছিলো জলে ডুবে, তার বাবা মার সঙ্গেও কথা বলেছি। সমস্যা হচ্ছে যার যায়, যে যায় আর যার যায়, তাছাড়া কারো কিছু যায় আসে না। এই জিনিসটাই ভুল। এখন আমি সমাজকে বলতে চাই, আমরা খুব খারাপ সময়ের মধ্যে আছি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের খুব দরকার, মানুষ হয়ে। মানে সেই একটা কথা আছে না, আমরা যে মানে সবাই আমরা প্রত্যেকে আমরা পরের তরে, কি জানি একটা আমার গুলিয়ে যাচ্ছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সেই কথাটা আমরা কিছুই নিয়ে যাব না, কিছু নিয়ে আসিনি, কিন্তু জীবনটা তো প্রয়োজন বেঁচে থাকতে। সেখানে আমাদের সবার প্রয়োজন রয়েছে, সবাই রুখে দাঁড়াতে হবে। এই স্বাস্থ্য ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, সমস্ত ব্যবস্থাগুলো খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে পচে গেছে সমাজটা। এই পচা সমাজকে দুর্নীতিমুক্ত করতে গেলে, একটা ভালো সমাজ পরিবর্তন করতে গেলে, পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ রেখে যাওয়ার জন্য আমাদের লড়াইটা করতে হবে। এবং সেই লড়াইটা আমার মেয়ে দেখিয়ে দিয়ে গেছে, যে লড়াইটা, কারণ আগে তো কেউ জানতো না। আমার মেয়ের মৃত্যুর পরে দেখিয়ে দিয়ে গেছে যে কত দুর্নীতি শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে। সেই জন্য আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে সত্যিই আমরা একদিন হয়তো সোনার বাংলা দেখতে পাবো। আমরা সেই অপেক্ষাতেই লড়াইটাই করে যাব এবং সবাইকে বলবো পাশে থাকতে, যে পাশে থেকে লড়াইটা চালিয়ে যেতে।